সহজভাবে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে উৎসাহিত করে। আজকে সহজভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে উপকাহিনী। উপকাহিনী কী বা উপকাহিনী কাকে বলে? এটি হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। একজন জিজ্ঞাসা করেছে যে উপকাহিনী কী, কারণ আমরা এর আগে উপন্যাস কাকে বলে বা নাটক এইসব বৃত্তান্ত নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা যদি আগের ভিডিও দেখতে চাও তাহলে আমি লিঙ্ক অ্যাড করে দেবো, ওখান দিয়ে তোমরা দেখে নিও। আজকে উপকাহিনী কী সেটি বলার আগে উপন্যাস কী সেই সম্বন্ধে একটু আমরা ধারণা করে নিই। উপন্যাস এমন একটা বিষয় যেখানে ছোট গল্প কী হয়, যে কয়েকটা বাক্যে সীমিত থাকে বা কোনো ঘটনাকে মেইন একটাই কোনো ঘটনা থাকে সেটাকেই কেন্দ্রবিন্দু করে কী হয় পুরো গল্পটা বলা হয়। কিন্তু উপন্যাস এমন একটা গল্প বলার ছল বা এমন একটা বিষয়ে আমাদের কাছে লেখক উপস্থাপন করে, সেখানে শুধু কিন্তু গল্পের নায়ক নায়িকার থেকেই সীমাবদ্ধ হয় না, সেখানে অনেক বিস্তারিত আলোচনা সেখানে করা হয়। যেমন আমরা উপন্যাসকে কিন্তু বলতে পারি যে সমাজের দর্পণ, কারণ যে সময় উপন্যাস লেখা হয় সেই সময়ের যে সামাজিক প্রভাবটাও কিন্তু লেখকের লেখায় ফুটে ওঠে। সুতরাং সমাজ সেই সময় কিভাবে চলছে বা সমাজের পদোন্নতি ঘটেছে কিনা, বা সমাজ হচ্ছে কোনো কিছু করতে পেরেছে কিনা, বা সমাজ কোথা থেকে পিছিয়ে পড়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু আমরা উপন্যাসে দেখতে পাই। এবং উপন্যাস কিন্তু সংখ্যায় সীমাবদ্ধ থাকে না। সেখানে হয়তো আমরা উপন্যাস যখন পড়ি দেখতে পাই 500-600 পাতা বা 300 পাতা এরকম অনেক শব্দে কিন্তু উপন্যাস লেখা হয়। এবং উপন্যাস যখন চলে সেখানে একটা আমরা ঘটনা দেখতে পাই। সেই ঘটনার পাশাপাশি যখন লেখক অন্য কোনো ঘটনাকে প্রাধান্য দেয়, তখন সেই ঘটনাটাকে আমরা বলতে পারি উপকাহিনী। অর্থাৎ যে ঘটনা চলছে, অর্থাৎ আমরা জানি এই গল্পের নায়ক বা নায়িকা, তার সাথে সাথে হয়তো অন্য কোনো ঘটনা লেখক তারই পাশাপাশি যখন লিখছেন, বা তার পাশাপাশি আমরা যখন সেই ঘটনাটাকে আরও অন্যান্য উপন্যাসে ঘটে যাওয়া ঘটনার থেকে বেশি প্রাধান্য দিচ্ছি, তখন তাকে আমরা কিন্তু উপকাহিনী বলছি। এর যদি আমরা একটা উদাহরণ বলি, তোমরা নিশ্চয়ই সবাই বিষবৃক্ষ পড়েছ। সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুটো কাহিনী কিন্তু লিখেছে। প্রথম কাহিনী অর্থাৎ প্রধান কাহিনীতে যদি আমরা চরিত্র দেখি, সেখানে ছিল নগেন্দ্র স্ত্রী সূর্যমুখী, এবং নগেন্দ্র যার প্রেমে পড়েছিল, অর্থাৎ যার প্রেমে আসক্ত হয়েছিল, সে হচ্ছে কুন্দনন্দিনী। এই কুন্দনন্দিনীর সাথেই নগেন্দ্রর একটা অবৈধ প্রেম চলে। এইটাই হচ্ছে কাহিনীর কিন্তু মেইন কাহিনী। অর্থাৎ লেখক এইখানেই জানিয়ে দিচ্ছে যে পুরো কাহিনী যে নায়ক বা নায়িকা সেটা হচ্ছে নগেন্দ্র হচ্ছে নায়ক এবং সূর্যমুখী হচ্ছে নায়িকা। এর পাশাপাশি লেখক আর একটা কাহিনীকে রেখেছে, সেটা হচ্ছে উপকাহিনী। উপকাহিনীর চরিত্রগুলো হচ্ছে দেবেন্দ্র, হীরা, কুন্দনন্দিনী। দেখলে এই যে দুটো জায়গায় কাহিনী উপকাহিনী, এই কুন্দনন্দিনী কিন্তু বিরাজ করছে। তা বলে কুন্দনন্দিনী কিন্তু নায়িকা নয়, নায়িকা হচ্ছে কিন্তু সূর্যমুখী। এই যে পাশাপাশি নগেন্দ্র, কুন্দনন্দিনী, সূর্যমুখীর যে ত্রিকোণ প্রেম, সেটাকে যেমন লেখক দেখিয়েছেন, তার পাশাপাশি দেখানো হয়েছে দেবেন্দ্র, হীরা এবং কুন্দনন্দিনী। এই যে প্রধান কাহিনীর পাশাপাশি এই যে আর একটা প্রেম কাহিনী আমরা দেখতে পাচ্ছি দেবেন্দ্র এবং কুন্দনন্দিনীর, এটাই কিন্তু উপকাহিনী। অর্থাৎ কোনো উপন্যাসের সাথে সাথে যদি লেখক সেই নায়ক নায়িকার পাশে যখন কোনো অন্য কাহিনীকে অনেকটা সমান মর্যাদা, অর্থাৎ যে উপকাহিনীর যে মর্যাদা আর প্রধান কাহিনীর যে মর্যাদা, দুটো সমান তালে রেখে যখন লেখক লিখতে বসেন বা লিখে চলেন, সেটাই কিন্তু এক প্রকার উপকাহিনী আমরা বলতে পারি। তো আজকের আলোচনা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের প্রত্যেকটা কমেন্টে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সহজভাবে পাশে তোমরা এইভাবেই থেকো। ধন্যবাদ।